যে বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। কোথায় আছে দেখার জন্য কিছু গ্লোবাল র্যাঙ্কিং আছে, যেমন গভর্নেন্স র্যাঙ্কে আমাদের পজিশন কত, সম্ভবত 60-এর বাইরে, 90টা দেশের মধ্যে 60-এর বাইরে। আমাদের মোবাইল ইন্টারনেটের যে গ্লোবাল বেঞ্চমার্ক আছে সেখানে আমরা একেবারে তলানির দিকে আছি, ব্রডব্যান্ড ইন্টারনেটের তলানির দিকে আছি। তো সেদিক থেকে আমরা বলি যে আমাদের কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে হবে এবং একই সাথে প্রাইস কমাতে হবে। আমরা যদি অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স দেখি, ভারত এবং বাংলাদেশের যে পার ক্যাপিটা ইনকাম, সেটা বাংলাদেশের এই মুহূর্তে পার ক্যাপিটা ইনকাম ভারতের তুলনায় কিছুটা বেশি। কিন্তু আমরা যদি অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স দেখি, ইন্টারনেট অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স, তাহলে আমরা দেখি বাংলাদেশ সম্ভবত 42তম, ভারত 10তম। হোয়াট ডাজ ইট মিন? যে আমাদের গড় মাথাপিছু আয় ভারতের তুলনায় কিছু বেশি হওয়ার পরেও আমাদের মানুষ ইন্টারনেট কিনতে পারছে না। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে ইন্টারনেট আমাদের যাবতীয় জীবনের অংশ এবং পৃথিবীর বহু দেশ এটাকে বেসিক হিউম্যান রাইটস হিসেবে ডিক্লেয়ার করেছে, এবং আমরাও আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্সে, যেটা এই মাসের মধ্যে পাস হতে যাবে, সেখানে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তো কিন্তু একটা জিনিস আমরা স্বীকৃতি দিচ্ছি, কিন্তু সেটার অ্যাফোর্ডেবিলিটি আমাদের মানুষের নাই বা কম। সুতরাং এই প্রশ্নটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আপনারা যারা ইন্টারনেট ব্যবসা করেন, ব্যবসার সাথে জড়িত আছেন, আপনারা সবসময় দাবি করেন যে বাংলাদেশের ইন্টারনেট এই অঞ্চলের মধ্যে বা বৈশ্বিক স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক সস্তা। কিন্তু এই দাবিটাকে আমি সরাসরি খারিজ করে দিই। খারিজ এই জন্য করি যে বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি। সেজন্য আমি এটার দাম কমানোর কথা বলি। এখন যখন দাম কমানোর প্রশ্ন আসে, তো তখন ইন্ডাস্ট্রি যারা স্টেক হোল্ডার, তাদের সমস্যা কি সেগুলো দেখার বিষয় আছে। তো সেজন্যই আজকে আপনাদের সবার সাথে বসা, এবং আমরা আগে অনেকবার বসেছি, ইন্ডিভিজুয়ালি বসেছি। তা আমি মনে করি আলোচনা অনেক হয়েছে, এখন উই হ্যাভ টু ডেলিভার, উই হ্যাভ টু অ্যাক্ট, এবং আমরা দ্রুতই সেই দৃশ্যমান বাস্তবায়নে যেতে হবে আমাদেরকে, এবং সেজন্য বিটিআরসি টপোলজি নিয়ে কাজ করছে। এখন আমাদের সামনে মূল যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা হচ্ছে ডিরেগুলেশন এবং ইনোভেশন। আজকে যে আইএসপি বা মোবাইল কোম্পানিগুলো যে ইন্টারনেট সেবাটা দিচ্ছে, এটা হলো ক্যাশ। দিস ইজ নট রিয়েল ইন্টারনেট। এখন কেন ক্যাশ হলো? ক্যাশ এই জন্য হয়েছে যে আমরা ইনোভেশন করতে পারিনি। কেন? আজকে যদি আপনি দেখেন, বাংলাদেশের হেলথ টেকগুলোর জন্য আলাদা কোনো ইন্টারনেট প্যাকেজ নেই, এডুকেশনের জন্য নেই। দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের বাংলাদেশের অন্যতম প্রধানতম চ্যালেঞ্জ। আমরা প্রতি বছর একাধিক বন্যা এবং একাধিক ঘূর্ণিঝড় মোকাবেলা করি, কিন্তু সেজন্য আমাদের কোনো স্পেসিফিক প্যাকেজ নেই। হসপিটালগুলোর জন্য নেই, আমাদের যে নাগরিক সেবাগুলো আছে সেগুলোর জন্য নেই। অর্থাৎ আমরা এখনো পুরনো ধ্যান ধারণার উপরে, ভয়েস কলের উপর একটা বিজনেস করছি, এবং আমরা যেহেতু পর্যাপ্ত ডেটা কলের উপরে যেহেতু ইনভেস্ট করছি না, সেজন্য আমরা বলছি যে ডেটা ইজ এ লস আইটেম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে পৃথিবী ভয়েস এবং ডেটা কল থেকে সরে এসে ডিজিটাল সার্ভিস এবং কন্টেন্টের দিকে চলে গেছে। তো সুতরাং বৈশ্বিক স্ট্যান্ডার্ড থেকে আমরা আর আসলে ছিটকে পড়েছি। আমরা বৈশ্বিক মানে আমরা নিজেদেরকে বিবেচনা করতে পারি না। তো এখন সেজন্য আমাদের প্রথম যে উদ্যোগটা, আমরা টপোলজি চেঞ্জ করব, সেখানে ডিরেগুলেশনের পথে হাঁটব। ডিরেগুলেশনের পথে একটা বড় বিষয় হচ্ছে যে অনেকগুলো লাইসেন্স আমরা তুলে ফেলব, কিন্তু আমরা এনশিওর করব যারা এক্সিস্টিং প্লেয়ার আছে, দে উইল বি ম্যাপড ইনটু দি নিউ টপোলজি, নিউ রেজিম। এখন সেখানে আমরা দুটো জিনিস এনশিওর করতে বলবো। একটা হচ্ছে যে লাইসেন্সেস উইল নট বি লিমিটেড বাই নাম্বারস, রাদার
will be regulated by license obligations and key performance indexes. যে আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে 1 বছর 2 বছর 3 বছর, এর মধ্যে আপনাকে কিছু মাইলস্টোন অ্যাচিভ করতে হবে। প্রথম 2 বছরে মাইলস্টোন অ্যাচিভ না করার জন্য যে পেনাল্টিগুলো হবে সেগুলো খুব শিথিল হবে, ফ্লেক্সিবল হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনাকে পেনাল্টি দেওয়া হবে, এবং তারপরেও যদি আপনি মাইলস্টোনগুলো অ্যাচিভ না করেন পলিটিক্যাল মোটিভেশন বা অন্য যে কোনো কারণে, তাহলে আপনার লাইসেন্সটা উইথড্র করে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে। সো দিস ইজ দ্য থিং। আর কেপিআই হচ্ছে যে আপনি কি পারফরমেন্স দিচ্ছেন। যে এখন ধরুন আমি সবসময় একটা মোবাইল কোম্পানিগুলোকে বলি, আপনারা একটা সাইটে 300 Mbps ফিড করে যদি 3000 লোককে সার্ভ করেন, তাহলে দ্যাট উইল নেভার অ্যাচিভ এনি কোয়ালিটি অফ সার্ভিস। সেম গোস টু আইএসপিস। আপনার 2000 বা 200 মানুষকে যদি 1 Gbps দিয়ে সার্ভ করেন, হ্যাঁ, বা অনেক সংখ্যক মানুষকে যদি সার্ভ করেন, তাহলে আমরা একটা আলোচনা এসেছে, একটা হাউস হোল্ডে আপনার 4 জন মানুষ যদি ইন্টারনেট ব্যবহার করে এবং সেখানে যদি আপনি 10 Mbps দেন, তাহলে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। ইট অ্যাকচুয়ালি ইজ নট ব্রডব্যান্ড ইন্টারনেট। তো সেজন্য আমরা এই কথাটা তুলেছিলাম, আসলে 5 Mbps বাই ডেফিনেশন ব্রডব্যান্ড হতে পারে না, 10 Mbps হতে পারে না। তো যেহেতু আমরা একই সাথে 100তে যেতে পারবো না, তো আপনাদের যেই আইএসপিএবি থেকে যেই ঘোষণাটা দিয়েছেন আমি সেটা সাধুবাদ জানাই, যে আপনারা একই দামে 20 Mbps দিবেন। কিন্তু এক কথা হচ্ছে, হাউ ডু উই মনিটর এটা যে আপনি দিচ্ছেন সেটা আমি নিশ্চিত করব কিভাবে? সেজন্য এই দায়িত্বটাও আপনাদেরকে নিতে হবে, ঠিক আছে, যাতে যেই প্রমিসটা আপনি করছেন সেই প্রমিসটা আপনি ফুলফিল করবেন। এবং একই সাথে মোবাইল ইন্টারনেটের জন্য আমাদের কোয়ালিটি অফ সার্ভিস ইম্পর্টেন্ট। আজকে আমাদের বাংলাদেশে রেলওয়ে কাভারেজ, হাইওয়ে কাভারেজ, ডিপ ইনডোর কাভারেজ নেই। যেই কোয়ালিটির মোবাইল ইন্টারনেট আছে, এটা গ্লোবাল বেঞ্চমার্কে আমি বলেছি একেবারেই তলানিতে, সুতরাং সেখানে অনেক ইনভেস্টমেন্টের বিষয় আছে। আমাদের ফ্রিকোয়েন্সি বরাদ্দজনিত কিছু চ্যালেঞ্জ আছে, যেহেতু নেটওয়ার্কটা ভয়েস কল সংক্রান্ত হয়ে গেছে। আমরা ভয়েস কল যেই ফ্রিকোয়েন্সিগুলোকে কনজিউম করে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা যথাসময়ে অফলোড করতে পারিনি, যে কারণে উই আর নট এবল টু অফার বেটার ফ্রিকোয়েন্সিজ। তো সেদিক থেকে আমাদের একটা ফোকাস আছে। এখন এই ফোকাসটা কি? এই ফোকাসটা হচ্ছে আগামী 3 বছর পরে বা 4 বছর পরে গ্লোবাল কোথায় থাকবে, গ্লোবাল স্ট্যান্ডার্ড কোথায় থাকবে, আমরা কোথায় থাকবো। সো ডেফিনেটলি সেখানে ডিরেগুলেশন ইজ দি সেন্টার ফোকাস। ইনডোর কাভারেজের ডাস সিস্টেম থেকে ফাইবার শেয়ারিং পর্যন্ত কোথাও কোনো ব্লকেড না থাকুক। কারণ মেইন বিজনেসটা যদি কন্টেন্ট হয়, সেখানে কানেক্টিভিটিতে ব্লক কনসিয়াস কিংবা আনকনসিয়াস ব্লক তৈরি করে রাখা, এই যে ম্যাল প্র্যাকটিসটা সরে আসতে হবে। ভয়েস ওভার ওয়াইফাই খুব দ্রুত আসুক, কারণ যেহেতু এটা ঘনবসতিপূর্ণ দেশ, সেই জন্য আমরা চাই আউটডোর ম্যাক্রো নেটওয়ার্ক থেকে লোডটা যত সম্ভব কমিয়ে আমরা ইনডোরের উপরে কনসেন্ট্রেট করি, যাতে করে আউটডোর যে ফ্রিকোয়েন্সিটার উপরে আমরা মোবাইল নেটওয়ার্কটা চলে, সেটাকে আমরা কিছুটা স্বস্তি দিয়ে সেখানে কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে পারি, কারণ স্পেকট্রামটা লিমিটেড। একই সাথে মোবাইল কোম্পানিগুলোরও যে আমাদের যে কভারেজ লেয়ারটা আছে, এই কভারেজ লেয়ারের নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট প্রায় 100%, এটা ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটি লেয়ারের ডিপ্লয়মেন্ট একেবারেই পুয়ার। পর্যাপ্ত বিনিয়োগ না করায় আমাদের এখানে কন্টিনিউয়াস কোনো ক্যাপাসিটি লেয়ার গ্রো হয়নি, যে কারণে কভারেজ লেয়ার যদি চোখ টাপ হয়ে যায়, অনেক ট্রাফিক হয়ে যায়, তাহলে তাকে অফলোড করার জন্য আমার কোনো ক্যাপাসিটি লেয়ার থাকে না। তো এই জন্য আসলে আমরা বেটার সার্ভিস দিতে পারছি না। ইউরোপে যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইয়ে করে, তাদের মেইন কাজটা হচ্ছে যে ফর্মুলা 1, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, দিজ আর দি কন্টেন্টস, এবং এখান থেকে তারা বেশি আর্ন করে। কিন্তু আমরা এই মার্কেটগুলোকেই ডেভেলপ করতে পারিনি। এখন এই মার্কেটগুলো ডেভেলপ যেহেতু করতে পারিনি, আজকে দেখুন আমাদের এডটেক সার্ভিসগুলো সেটা স্ট্রাইভ করছে। কারণ গ্রামের একটা বাচ্চা একই দামে তার এডুকেশন কন্টেন্টটা ব্রাউজ করছে। যে লোকটা বিনোদন দেখে, যে লোকটা পলিটিক্যাল টক শো দেখে, সেই একই লোককে আমি একই দামে বাধ্য করছি যে ভিডিও এডুকেশনাল কন্টেন্ট দেখার জন্য। তো এটা যদি চলতে থাকে, তাহলে আমরা ইন্টারনেটে আমরা শুধু ক্যাশই দেখবো, আমরা আসলে কন্টেন্ট দেখবো না, রিয়েল ইন্টারনেটটা দেখবো না। আমাদের শিক্ষা এবং গবেষণায় আমাদের বিশেষ কোনো প্রণোদনা নেই। আমি আশা করি আমরা এমন একটা রিফর্ম করব যেটা আর করার সুযোগও থাকবে না। আপনারা জানেন আমরা টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001 কে স্ক্র্যাপ করে সেটাকে সম্পূর্ণভাবে রিভিজিট করব। সেখানে ইন্টারনেট বন্ধ করার সব ধরনের মেকানিজম, কলাকানুন বন্ধ করে দিব। এবং আমাদের কাছে বিশ্বকে এটা দেখানোর দরকার আছে, যেহেতু জুলাইয়ের ঘটনা একটা কলঙ্কিত চ্যাপ্টার হয়েছে,
আমাদের রেমিটেন্স কমে গেছে, আমাদের ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ব্যাংকিং ক্রেডিট রেটিং কমে গেছে। সেজন্য আমাদের কাছে বিশ্বের দেখানোর দরকার আছে যে আমরা উই হ্যাভ ডান সামথিং সিগনিফিক্যান্ট, যে আমরা ইন্টারনেট আর বন্ধ হবে না, এটার একটা গ্যারান্টি আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে, সেটা আমরা করব। আমরা ইকোনমির দিক থেকে বাংলাদেশের 35তম ইকোনমি, কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কোয়ালিটি র্যাঙ্কিং এ আমরা শতভাগের কাছাকাছি। দ্যার ইজ এ ম্যাসিভ কনফ্লিক্ট। আমরা তখনই বিনিয়োগ বান্ধব হব যখন আমরা গ্লোবাল র্যাঙ্কিং গুলোকে আমার ইকোনমিক সাইজের কাছাকাছি আনুপাতিক হারে নিয়ে আসতে পারি। সেটা আমরা এখন করতে পারছি না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ই গভর্নেন্স ইন্ডেক্সে বাংলাদেশকে প্রথম 30-এর মধ্যে নিয়ে আসা, মোবাইল স্পিড, মোবাইল কোয়ালিটি অফ সার্ভিসের মধ্যে বাংলাদেশের প্রথম 30-এর মধ্যে নিয়ে আসা, ব্রডব্যান্ড কোয়ালিটি ইন্টারনেট এর মধ্যে নিয়ে আসা, অ্যাফোর্ডেবিলিটির মধ্যে 30-এর মধ্যে নিয়ে আসা। এটা যদি আমরা করতে পারি, দেন ইউ উইল নট সাফার ফ্রম ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্ট আসতে চাচ্ছে না কেন? কারণ আপনারা যেই কনসিয়াসলি যে ব্লকগুলো তৈরি করছেন, দ্যাট ব্লক ইজ নট ফ্লেক্সিবল অ্যান্ড ইজ নট এক্সপান্ডেবল।